আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই বৈশ্বিক মহামারীর সময় তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছে এবং আল্লাহর রহমতে সুস্থ আছো। আমি তোমাদের দোয়া এবং আল্লাহর ইচ্ছে ভালো আছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের প্রতিষ্ঠান খোলা নাই বলে অনলাইনে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। ক্লাসগুলো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে, তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো কিছু করতে পারবা। আমি তোমাদের সিনিয়র শিক্ষিকা রায়তারা বেগম, অষ্টম শ্রেণী বাংলা প্রথম পত্রের একটা কবিতা তোমাদের আজকে পড়াবো। কবিতা পড়ব এবং এর অর্থ সহ প্রশ্ন সহ আলোচনা করব। অবশ্যই তোমরা এখান থেকে উপকৃত হবে। আমি যে আজকে কবিতাটা পড়াবো সেই কবিতার নাম হলো বাবরের মহত্ব। লিখেছেন কালিদাস রায়। বাবরের মহত্ব কবিতার নামকরণের সার্থকতা এখানে বলা যাবে, কারণ বাবর সম্পর্কে আমাদের একটু তোমাদের ধারণা দেয় আমি। বাবর ছিলেন মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি আফগানিস্তান থেকে ভারত আক্রমণ করে ভারতের দিল্লির সিংহাসন দখল করে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। আমরা এই মোগলরা দীর্ঘ 500 বছরের অধিক সময় ভারতবর্ষ শাসন করেছিলেন। এবং আমরা জানি, তোমরা আমাদের দেশেও তাদের স্থাপত্য কীর্তি আছে, ভারতে তো প্রচুর আছে। আমরা বাংলাদেশে যদি বলি মোগলদের স্থাপত্য কীর্তি, তোমরা নিশ্চয় লালবাগ কেল্লা, পরিবিবির মাজারের নাম শুনেছ, কেউ কেউ হয়তো দেখেওছ। তোমরা নিশ্চয়ই তাজমহলের কথা শুনেছ। তাজমহল ছিল বাবরের বংশীয় সম্রাট শাহজাহানের তৈরি। এগুলোর দীর্ঘ সময় সারা ভারতবর্ষে তাদের কৃতিত্ব রেখে গেছেন। বাবর মনে করেছিলেন দিল্লির সিংহাসন দখল করেই প্রজাদের মন জয় করা যাবে না, যেহেতু ভারতবর্ষ হিন্দুস্থান ছিলেন, তিনি একজন মুসলিম শাসক। তিনি প্রজার অঞ্জনের জন্য, প্রজাদের মন জয় করার জন্য তিনি চেষ্টা করেন। তারই উপর ভিত্তি করে আমাদের এই বাবরের মহত্ব কবিতাটা কালিদাস রায় লিখেছেন। আমরা কবির পরিচিতিতে যাব। তিনি জন্মগ্রহণ করেছেন 1889 খ্রিস্টাব্দে বর্ধমান জেলায় করই গ্রামে। মৃত্যুবরণ করেছেন 1975 খ্রিস্টাব্দে। উনি 1889 জন্মগ্রহণ করেন, 1975 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এটা অবশ্যই ভালো করে মনে রাখবা। বিদ্যালয়ে শিক্ষকতাকে তিনি আদর্শ পেশা হিসাবে গ্রহণ করেছিলেন। শিক্ষকতার সাথে সাথে তিনি সাহিত্য সাধনা ব্যপ্ত ছিলেন। তিনি বিচিত্র বিষয়ের উপর কবিতা লিখেছেন। তিনি বেশ কিছু সংখ্যক কাহিনী, কবিতাও রচনা করেছেন। তিনি তার কবিতায় আরবি, ফার্সি শব্দের সার্থক ঘটাইছেন। কবি হিসাবে স্বীকৃতি স্বরূপ তিনি কবি শেখর উপাধিতে ভূষিত হয়েছিলেন। কলকাতায় রবীন্দ্র ভারতীয় বিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করেন। কালিদাসের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো কিশলয়, কর্ণপুর, বল্লভী, ঋতমঙ্গল, খুদগুড়া, রসকদম্ব, বৈকালী, পূর্ণাহুতি ইত্যাদি। এখন আমরা এই কবিতাটা পাঠ করার পর তোমরা এখান থেকে কী শিক্ষণীয় বিষয় জানবা। এই কবিতা পাঠের মাধ্যমে সম্রাট বাবরের মহানুভবতা সম্পর্কে শিক্ষার্থীরা অবহিত হবে এবং তার মহৎ আদর্শ অনুপ্রাণিত হবে এবং মানবিক মূল্যবোধ সম্পর্কে সচেতন হবে। আমি তোমাদের কবিতাটায় আগে পড়ব, তারপর তোমাদের কবিতার লাইনগুলো অবশ্যই অর্থসহ তোমাদেরকে বলে দেব। বাবরের মহত্ব লিখেছেন কালিদাস রায়। পাঠান বাদশা লদি পানিপথে হত, দখল করিয়া দিল্লির শাহী গদি, বাবর দেখিলে জয় তাহারই ফাঁকি। ভারত যাদের জিনিতে এখনও রয়েছে বাকি, গর্জিয়া উঠিল সংগ্রামসীন, জিনিছ মুসলমান বলিব নাই দেহে রহিতে প্রাণ। লয়ে লণ্ঠিত ধন দেশে ফিরে যাও, নতুবা মোগল রাজপথে দাও রণ। খানোয়ার প্রান্তর সেই সিংহের পতন হলো বীর বাবরের করে, এ বিজয় তার স্বপ্ন অতীত যেন বা দৈব বলে, সারা উত্তর ভারত আসিল
বিজয়ের করতলে। এটুকু আগে বুঝাই তোমাদের। পাঠান বাদশাহ লোদি পানিপথে হতো। আমরা জানি পানিপথ নামে একটা প্রান্তর, যেখানে 3বার যুদ্ধ হয়। প্রথম যুদ্ধ হয় তখন পাঠান বাদশাহ লোদি ছিলেন ভারতের সিংহাসনে, তার সাথে বাবরের যুদ্ধ হয় পানিপথ প্রান্তে। সেখানে যুদ্ধে পরাজিত হয়ে তিনি নিহত হন। তারপরে তিনি দিল্লির শাহী গদি বাবর দখল করার পর মনে হলো এই জয় তার জন্য একটা ফাঁকি, কারণ ভারতের সিংহাসন জয়লাভ করেছেন কিন্তু প্রজাদের মন তিনি জয়লাভ করতে পারে নাই। গর্জিয়া উঠিল সংগ্রামসীন, যিনি রাজপুত জাতি সংগ্রামসীন, তিনি মনে করলেন যে মুসলমান এই ভারতবর্ষ শাসন করবে, জয়লাভ করে থাকবে, আমরা এটা মেনে নিব না। তার কথা, তুমি ধন সম্পদ যা আছে নিয়ে চলে যাও, না হলে এই রাজপুত জাতির সাথে তোমাকে যুদ্ধ করতে হবে। খানোয়ার প্রান্তরে সংগ্রামী সিংয়ের সাথে বাবরের যুদ্ধ হয়। সেই যুদ্ধে বীর বাবর তাকে পরাজিত করেন। এই বিজয় তিনি মনে করেন নাই যে এই বিজয়টা তার হবে, যা মনে করেন তিনি যে সারা উত্তর ভারত আসলে বিজয়ী করতলে তার এসে যায়, যেটুকু বাকি ছিল খানোয়ার প্রান্তরে সংগ্রামকে পরাজিত করার পর। কবরে সাহিত্য কৃতজ্ঞ দৌলত, বাবরের ন্যায় আর কোনো প্রতিরোধ, দস্যুর মতো তুষ্ট হয়ে লুণ্ঠিত সম্পদে জাকিয়া বসেছে মোগল সিংহ দিল্লির মসনদে। কৃতজ্ঞ দৌলত ছিলেন পাঞ্জাবের শাসক। তিনি আহ্বান জানাইছিলেন বাবরকে ভারতবর্ষ আক্রমণের জন্য। একটা সময় বাবরের সঙ্গেও তার এক দ্বিমত হয়, এবং যার ফলে কৃতজ্ঞ দৌলত তার পরাজিত হয় একসময় যুদ্ধে, এবং তাকে পরাজিত করে নিহত করেন বাবর। এবং তার কথা, তুমি ধন সম্পদ নিয়ে চলে যাও, মাটির দখল খাঁটি নয় বুঝেছে বিজয় বীর, বিজিতের হৃদি দখল করিবে এখনই করেছে স্থির। অর্থাৎ বাবর মনে করলেন মাটি জয় করাটাই প্রধান, জয় নয়। এখন আমি যাদেরকে জয়লাভ করেছি তাদের হৃদয় আমি জয় করতে পারি নাই, সেটা করতে হবে, সেটা মনে মনে তিনি স্থির করলেন। প্রজারঞ্জনে বাবর দিয়েছে মন, হিন্দুর হৃদি জেনিবার লাগি করিতেছে সুশাসন, ধরিয়া ছদ্মবেশে। অর্থাৎ আমরা জানি হিন্দুস্থান নামটা এই কারণে, পুরা ভারতবর্ষের নাম একটা সময় ছিল হিন্দুস্থান নামে, কারণ হিন্দু জাতির লোকেরাই এখানে বেশি সংখ্যাগরিষ্ঠতা বাস করত। সেই জন্য তিনি মনে করলেন যে আমি প্রজাদের মন জয়লাভ করার জন্য তিনি চেষ্টা করলেন, এবং হিন্দু লোকজনের মন জয় করার জন্য তিনি ছদ্মবেশ ধরেন সুশাসন প্রতিষ্ঠা করেন বলে মনে করেন। ঘুরি পথে পথে খুঁজিয়া প্রজার কথায় দুঃখ ক্লেশ, চিতোরের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান, চিতোরের যোদ্ধার নাম ছিলেন রণবীর চৌহান, করিতেছে আজ বাবরের সন্ধান। কেন তিনি বাবরের সন্ধান করছেন? কুর্তার তলে কৃপা লুকায়ে ঘুরেছে সে পথে পথে, দেখা যদি তার পায় আজি কোনো মতে লইব তাহার প্রাণ, শনিত তাহার খালিত করিবে চিতোরের অপমান। অর্থাৎ রণবীর চৌহান বাবর ভারত শাসন করবে, মুসলমান জাতি পরাজিত করেছে রাজপুতদের, এটা তিনি মেনে নিতে পারেন নাই। আমরা জানি রাজপুতেরা যোদ্ধার জাতি হিসাবে পরিচিত ছিলেন। তিনি কুর্তার নিচে অর্থাৎ জামার নিচে কৃপা ছোড়া লুকায়ে তিনি ঘুরছিলেন, পথে পথে সন্ধান করে দিয়েছিলেন যে বাবরকে যেখানে পাওয়া যাবে সেখানে সে হত্যা করবে, কারণ চিতোরের অপমান এটা সে মানে নিতে পারে না। তাই দিল্লির রাজপথে তিনি লক্ষ্য জনতার মাঝে ঘুরছিলেন। দাঁড়ায় যুবক দিল্লির পথপাশে, লক্ষ্য করিতে জনতা মাঝে কেবা যায় কেবা আসে। অর্থাৎ তিনি দাঁড়ায় দেখতেছিলেন অনেক লোকজনের ভিতর থেকে কে যাচ্ছে কে আসছে, এর মধ্যে বাবরকে পেলে তিনি হত্যা করবেন। হেনকালে এক মত্ত হস্তি ছুটিল পথের পরে, পথ ছাড়িল সবে পালাইয়া গেল ডরে। অর্থাৎ এই সময় একটা রাস্তা দিয়ে পাগল হাতি ছুটে আসছিল, সবাই পথ ছিঁড়ে পালায় চলে গেল। সকালে গেল সরি, কেবল একটি শিশু রাজপথে রইল ধুলায় পড়ে। অর্থাৎ সকালেই সরে গেল, কিন্তু একটা শিশু হাঁটতে পারে না, সে ধুলার মধ্যে বসেছিল।
হাতির পায়ের চার চাপে গেল গেল বলি হায় কি করিয়া প্রতীক ভয়ে কাঁপে। পুরাই আনো ওরে সকলে বলে অথচ কেহ না আগায় সাহস করে। অর্থাৎ হাতির পায়ে নিচে শব্দ মানে সবাই বলতেছে হাতির পায়ের নিচে বাচ্চাটা মারা যাচ্ছে, ওকে কুড়ে আনতে হবে, কিন্তু সকালেই বলছে কেউ সাহস করে আগে যেতে যায় না। সহসা একটি বিদেশি পুরুষ ভিড় ঠেলে যায় ছুটে, করো কি বলিয়া জনতা চিৎকার করে ওঠে। ও ভিড়ের মধ্যে থেকে একজন পুরুষ দৌড়ে যায়, বিদেশি পুরুষ, তাকে কেউ চেনে না, দৌড়ে যায় বাচ্চাটাকে রাস্তা থেকে কুড়ে আনার চেষ্টা করে। তখন সবাই চিৎকার করে বলে, এই তুমি কী করতেছো, তুমি তো ওখানে যাচ্ছ, সবাই মানে কি করছো, এরকম করে চিৎকার করছিল। করি সন্ধ্যের ঘর্ষণ দেহে সই, পথের শিশু কুড়াইয়া বক্ষে বই ফিরে আসিল বীর। অর্থাৎ যে বীরকে সবাই মানা করছিল তুমি কি করছো রাস্তায়, হাতির পায়ের নিচে তুমি মারা যাবে, কিন্তু সে সাহসের সাথে যে সুরের আঘাত সহ্য করে বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে উদ্ধার করে চলে আসে। চারপাশে তার জমিল লোকের ভিড়, বলিয়া উঠিল একজন, ওর আরে এ যে মেতুরির ছেলে, ইহার জন্য ব্যাকুব তুমি তাজা প্রাণ দিতে গেলে। সবাই এসে কাছে যখন ভিড় করে দেখছিল বাচ্চাটাকে এবং তাকে, অনেকে বলে উঠলে এ তো মেতুরের ছেলে, তুমি তার জন্য প্রাণ দিতে গেলে। খোদার দোয়ায় পেয়েছে নিজের জান, ফেলে দিয়ে ওরে এখনো করগে স্নান। ওর খোদার ইচ্ছায় তুমি জীবনটা ফিরে পেয়েছো, তুমি এখন যায় স্নান করো। শিশুর জননী ছেলে ফিরে পেয়ে বুকে বক্ষে চাপিয়া চুমা দেয় তার মুখে। মা যখন সন্তানকে ফিরে পেল জীবিত সুস্থভাবে, তিনি তাকে কোলে তুলে নিয়ে মুখে চুমা দেয়। বিদেশি পুরুষ রাজপুত বীর চিনিল নিকটে এসে, এ যে বাদশাহ স্বয়ং বাবর পর্যটকের বেশে। রাজপুত যে তাকে হত্যা করার জন্য ঘুরছিল, তিনি ভিড়ের মধ্যে থেকে কাছে এসে যখন বাবরকে দেখলেন তখন চিনলেন যে বাবরের বিদেশি পুরুষ কেউ না, সে হলো বাবর। ভাবিতে লাগিল হরিতে ইহারি প্রাণ, পথে পথে আমি করিতেছি সন্ধান। বাবর পায়ে পড়ি সে তখন লুটে, কহিল সপিয়া গুপ্ত কৃপা বাবরের করপুটে। জাহাপানা এই ছুরিখানা দিয়ে আপনার প্রাণবধ করিতে আসে কি দেখলাম, ভাবিতে ভারতের রাজপথ সাজে আপনার অন্য কাহরে না। অর্থাৎ সেই রণবীর চৌহান কী করলেন, কাছে এসে যখন চিনলেন বাবর বাদশাহ এইভাবে নিজের জীবনকে তুচ্ছ মনে করে একটা ছোটো মেতরের শিশুকে উদ্ধার করলেন, তখন তিনি ভাবতে লাগলেন যে এইরকম একটা মহানুভব মানুষকে আমি হত্যা করার জন্য পথে পথে সন্ধান করছি। তখন নিজেকে তার অনেক ছোট মনে হলো। তখন তিনি বাবরের পায়ে পড়ে লুকানো অস্ত্রটা বাবরের পায়ে করপুটে রেখে দেয়, পায়ের উপর রেখে দিয়ে বলে, জাহাপানা এই ছুরিখানা দিয়ে আপনাকে আমি হত্যা করতে এসেছিলাম, কিন্তু এসে আমি কি দেখলাম, আপনার মতো লোকেরই এই ভারতের সিংহাসন সাজে। বীরভোগ্যায় বসদা একথা সবাই কয়, ভারত ভূমির যোগ্য পালক যেবা, তারে ছাড়িয়া এই ভূমি অন্য কাহারে করিবে সেবা। অর্থাৎ ভারতের শাসন করবে বীর, সে বীর হিসাবে আমি বীরভাগ্য আপনার বাবর, আপনি এই ভারতভূমি শাসন করবেন, সেটা সবাই বলে। কেটেছে আমার হিংসার অন্ধ মহের ঘোর, স্বপ্ন জীবন করণ এখন দণ্ডবিধান মোর। আমি যে অন্ধ মহের মধ্যে ছিলাম সেটা আমার কেটে গেছে, আমি আপনার কাছে আমার জীবন সমর্পণ করলাম, আপনার এই অপরাধে আপনাকে হত্যা করতে এসেছিলাম, এই অপরাধে আপনি আমাকে শাস্তি দেন। রাজপথ হতে উঠাইয়া যুবকটিকে কহিল বাবর ধীরে, বড়ই কঠিন জীবন দেওয়া, এই জীবন নেওয়ার চেয়ে। তাকে উঠায় বললেন যে যুবক তুমি জানো তো জীবন দেওয়া কঠিন, জীবন নেওয়া সহজ। জানো নাকি ভাই ধন্য হলাম আজিকে তোমারে পেয়ে, আজই হতে মোর শরীর রক্ষী হও, প্রাণের রক্ষকই হইলে আমার প্রাণের ঘাতক হও। তিনি বললেন যে তুমি আজ থেকে আমার শরীর রক্ষী হবা, তুমি প্রাণ নিতে আসছিলে, না নিয়ে তুমি আমারই প্রাণের রক্ষক তুমি হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই কবিতাটা পড়ালাম, বোঝালাম, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ। ও এই বাবরের মতো কবিতাটি কবির কর্ণপুট কাব্যগ্রন্থ থেকে না হয়েছে। এরপরে আমরা অবশ্যই পাঠ পরিচিতিটা তোমরা ভাষায় পড়বে, কারণ সৃজনশীল প্রশ্নে পাঠ পরিচিতিটা অবশ্যই ভালো করে মুখস্থ রাখবে
কারণ যে ধরনেরই প্রশ্ন আসুক, পাঠ পরিচিতি তোমরা যদি ভালো করে পড়ে থাকো, যে ধরনের আনসারই আসুক, প্রশ্ন আসুক, তোমরা অ্যান্সার করতে পারবা। তাছাড়া তোমাদের কতগুলো আছে, মানে মেন শব্দার্থ আছে, টিকা আছে, এগুলো সম্পর্কেও জানতে হবে। দিল্লির শাহী গদিটা কি? বাদশাহ কোন যে আসনে শাসন পরিচালনার জন্য বসেন সেটাকে বলা হয় শাহী গদি অথবা সিংহাসন। এরকম আরও অনেক প্রশ্ন শব্দার্থ আছে। তোমরা মসনদ মানেও সিংহাসন। এখন দেখো বাবর সম্পর্কে এখানে তোমাদের এক টিকা দেওয়া আছে। ভারতের মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর। আসল নাম তার ছিল জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তবে তিনি বাবর সিংহ নামে সর্বাধিক পরিচিত। মাত্র 11 বছর বয়সের মধ্যে এশিয়া সমরকন্দের সিংহাসন আরোহণ করেন। অল্প বয়সে দুবার সিংহাসন হারান। তারপর তিনি নিজ দেশ ছেড়ে আফগানিস্তানের সিংহাসন অধিকার করেন এবং পরে ভারতে ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লির সিংহাসন দখল করেন। মেবারের রাজা সংগ্রাম সিং তিনি পরাজিত করেন। এইভাবে তার বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ভারতে। পাঠান বাদশাহ লোদি। ভারতের লোদি বংশজের সম্রাট, তার নাম ছিল ইব্রাহিম লোদি। পানিপথ দিল্লির উত্তর পশ্চিমে অবস্থিত একটা প্রসিদ্ধ যুদ্ধক্ষেত্র। এখানে 3টি প্রসিদ্ধ যুদ্ধ অনুষ্ঠিত হয়। সংগ্রাম সিং রাজপুতনার অন্তর্গত মেবার রাজ্যের অধিপতি রাজা সংগ্রাম সিং তিনি খানোয়ার প্রান্তরে বাবরের কাছে পরাজিত হন। খানোয়ার প্রান্তর আগ্রার পশ্চিমে অবস্থিত একটা যুদ্ধক্ষেত্র। কৃতঘ্ন দৌলত বাবরের ভারত আক্রমণকালে দৌলত খান লোদি পাঞ্জাবের শাসক ছিলেন। তিনি নিজে দুশ্মন ইব্রাহিম লোদির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বাবরকে ভারত আক্রমণের আহ্বান জানান। পরে বাবর এর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। রাজপুতানা মেবার রাজ্যের রাজধানী ছিল। রণবীর চৌহান রাজপুত জাতির একটি প্রসিদ্ধ শাখার নাম চৌহান। যে দেশপ্রেমিক রাজপুত যুবক বাবরকে হত্যা করতে চেয়েছিল তাকে বলা হয় রণবীর চৌহান। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অবশ্যই সৃজনশীল পদ্ধতি তোমরা জানো। প্রশ্ন পরীক্ষা হবে সৃজনশীল পদ্ধতিতে। সৃজনশীল পদ্ধতির পরীক্ষায় তোমাদের শুধু নৈবেত্তিক প্রশ্ন না, সৃজনশীল 10 মার্কের প্রশ্ন না, নৈবেত্তিক প্রশ্ন তোমাদের সৃজনশীল পদ্ধতির মাধ্যমে আসবে। নৈবেত্তিকের মধ্যেও তোমাদের অবশ্যই 4টা ধাপ আছে, প্রশ্নের ধাপ অনুযায়ী আসবে। আবার সৃজনশীলে 10 মার্কের যে অ্যান্সার করবা সেখানেও তোমাদের সেই অনুযায়ী প্রশ্ন আসবে। তো তোমাদের প্রশ্ন সম্পর্কে আমি একটু ধারণা দেব। প্রশ্ন হলো, আমরা জানি জ্ঞানমূলক, প্রয়োগমূলক, তারপরে অনুধাবনমূলক এবং উচ্চতর দক্ষতামূলক। শিক্ষার্থীবৃন্দ, আমি কয়েকটা জ্ঞানমূলক 1 মার্কের প্রশ্ন বলবো, তোমরা অ্যান্সার অবশ্যই করতে পারবা। আমি অ্যান্সারও বলে দেবো এখন এই মুহূর্তে। যেমন কিশলয় কাব্যগ্রন্থের রচয়িতা কে ছিলেন? কাজী নজরুল ইসলাম, বুদ্ধদেব বসু, কালিদাস রায়, সুকান্ত ভট্টাচার্য। আমরা জানি কালিদাস রায় কত সালে জন্মগ্রহণ করেন? অবশ্যই এই জন্য লেখকের সাল, জন্ম, লেখক পরিচিতি তোমাদের ভালোভাবে পড়তে হবে। যেমন 1878, 1880, 1882, 1899। আমরা জানি 1889 সালে তিনি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। কালিদাস রায়ের বর্ধমান জেলায় পশ্চিমবঙ্গের বর্ধমানে জন্মগ্রহণ করেন। কোন জেলায় জন্মগ্রহণ করেন? বর্ধমানের কোন গ্রামে? এখানে দেখো প্রশ্ন আছে কড়াই গ্রাম, কাঁঠালপাড়া, চুরুলিয়া, নাসিরাবাদ। প্রশ্ন আসবে কড়াই গ্রাম। আরও 2-একটা জ্ঞানমূলক প্রশ্ন আমি তোমাদের বলবো। যেমন বাবরের মহত্ব কবিতার সবচেয়ে কৃতজ্ঞ ব্যক্তি কে? দৌলত খান, ইব্রাহিম লোদি, রণবীর চৌহান, সংগ্রাম সিং। অবশ্যই এটা দৌলত খান হবে। বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে, কে বলেছেন এই কথাটা? দৌলত খান, সংগ্রাম সিং, বাবর, রণবীর চৌহান। তাহলে গ নাম্বার আসবে বাবর। বাবর দিল্লি দখলের পর বাবর কি করতে চেয়েছিলেন?
প্রজাদের হৃদয় জয়, ধর্মপ্রচার, শ্রেণী বৈষম্য দূর, পার্শ্ববর্তী রাজ্য জয়। আমরা জানি প্রজাদের হৃদয় জয় করার জন্যই তিনি চেষ্টা করেছেন। পানিপথের যুদ্ধে কে নিহত হয়েছিলেন? বাবর, হুমায়ুন, রণবীর চৌহান, ইব্রাহিম লোদি। তাহলে আমরা এখানে রণবীর চৌহান, পানিপথের যুদ্ধে রণবীর চৌহানকে পরাজিত খানোয়ার প্রান্তর, এটা হবে ইব্রাহিম লোদিকে ইব্রাহিম লোদিকে পরাজিত করে। এখন আমি তোমাদের অনুধাবনমূলক 2 মার্কের যে অ্যান্সার আছে, আমরা জানি প্রশ্নের 1 মার্কের জ্ঞানমূলক, 2 মার্কের অনুধাবনমূলক, প্রয়োগমূলকে আছে 3, আর উচ্চতর দক্ষতায় আছে 4 নাম্বার। আমি অনুধাবনের 2-1টা প্রশ্ন তোমাদের বলছি। কালিদাস রায় কবি শেখর উপাধিতে ভূষিত হন কেন, কি কারণে? এখানে উত্তর আছে কাব্যচর্চার জন্য, কবি হিসাবে স্বীকৃতিস্বরূপ, কবিতা আরবি ফার্সি শব্দের সঠিক প্রয়োগের জন্য, বিচিত্র বিষয় কবিতা লেখার জন্য। কবি হিসাবে স্বীকৃতিস্বরূপ তিনি কবি শেখর উপাধিতে ভূষিত হন, এটা অ্যান্সার রাইট হবে। কালিদাস রায় সাহিত্য সাধনায় ব্যাপ্ত ছিলেন শিক্ষকতার সঙ্গে সঙ্গে, কবিতা রচনার জন্য, পুরস্কার পাওয়ার জন্য, নিজের কৃতিত্বের জন্য। তাহলে এখানে আমরা লেখক পরিচিতি অবশ্যই জেনেছি যে শিক্ষকতার সঙ্গে সঙ্গে তিনি কবিতা চর্চা করেছেন, এটা রাইট হবে। এরপরে দেখো, ভারত যাদের তাদেরই জিনিতে এখনও রয়েছে বাকি। এখানে বাকি বলতে কি বোঝানো হয়েছে? এখানে বাকি বলতে আমরা বলবো আমরা ভারত জয়লাভ, ভারতের জনগণের মন জয়, ভারতের মানুষের কল্যাণ, না বৈষম্য দূর। তার মানে এখানে ভারতের বাকি বলতে আমরা বুঝতে পারছি যে ভারতের জনগণের মন জয় লাভ করা বাকি ছিল তার। বাবর ছদ্মবেশে পথে পথে ঘোরেন কেন? এটা অ্যান্সার আমি বলছি 4টা। প্রজাদের দুঃখ নিবারণের জন্য, রাজ্য পরিদর্শনের জন্য, শাসন পরিচালনার জন্য, মহত্ব প্রচারের জন্য। ক নাম্বার আসবে প্রজাদের দুঃখ নিবারণের জন্য। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা প্রয়োগমূলক একটা প্রশ্ন আমি তোমাদের নৈবেদিকে বলে দেই। কালিদাস রায়ের উপাধি হিসাবে নিচের কোনটি সমর্থনযোগ্য? এখানে 4টা আছে, কবি কলঙ্কন, কবি শেখর, রায় গুণাকর, কবিগুরু। তাহলে আমরা কবি শেখর হিসাবে অ্যান্সারটা খ নাম্বারটা নেব। এরপরে আসছে আমি আর একটা বলি, কালিদাস রায় কবিতায় সার্থক শব্দের প্রয়োগের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? আরবি ফার্সি, ইংরেজি ফার্সি, বাংলা হিন্দি, সংস্কৃত উর্দু। এক কথায় আমরা বলবো ক নাম্বার, তিনি আরবি ফার্সির প্রয়োগ ঘটিয়েছেন। কালিদাস রায়ের ঋতুমঙ্গল কাব্যগ্রন্থের রচয়িতা হিসাবে কোন কবির নাম সম্পর্কযুক্ত? 4টা, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুকুমার রায়, কালিদাস রায়। আমরা ঘ নাম্বার নিব। আর একটা প্রশ্ন বলি, পাঠান বাদশাহ লোদি পানিপথে হতে, এখানে হত শব্দটি কোন অর্থে প্রয়োগ করা হয়েছে? আহত, নিহত, মর্মাহত, না অনাহত? খ নাম্বার হবে নিহত। উচ্চতর দক্ষতা 2-1টা প্রশ্ন তোমাদের বলে আমরা সৃজনশীল প্রশ্নে যাব আলোচনায়। বাবরের ব্যক্তি মানুষে যে সত্যটি প্রতিফলিত হয়েছে, যুদ্ধাংদেহী মনোভাব, রাজনীতি, দেশ জয়ের স্বপ্ন, ব্যর্থতা। গ নাম্বার আসবে দেশ জয়ের স্বপ্ন। ভারতে এসে প্রথমে ইব্রাহিম লোদি এবং পরে মেবারের রাজা সংগ্রাম সিংকে পরাজিত করে এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাবরের চরিত্রের যে বিষয়টি প্রকাশ পেয়েছে, কি পেয়েছে? আমরা বীরত্ব, আগ্রাসী মনোভাব, রণকৌশল, শক্তিমত্তা। আমরা ক নাম্বার বীরত্ব। বাবরের মহত্ব শিক্ষার্থীদের কি শিক্ষা দিবে? বিচক্ষণ হতে, ক্ষমতাশীল হতে, অমানবিক হতে, বুদ্ধিমান হতে। খ নাম্বার ক্ষমাশীল হতে। এই গেল আমাদের নৈবিত্তিকের প্রশ্নের এখানে আমি কিছু সৃজনশীল প্রশ্ন তোমাদের বলবো। আগে অনুচ্ছেদ পর্ব, তারপরে তোমাদের প্রশ্নের অ্যান্সার জানানোর একটু চেষ্টা করব। অনুচ্ছেদ পড়ছি। পুত্র হত্যাকারীকে দীর্ঘদিন ধরে অনুসন্ধান করে আসছে ইউসুফ। হঠাৎ করে এক পথিক এসে আশ্রয় নেয় ইউসুফের কাছে। পরে ঘটনাচক্রে পথিক নিজে ইউসুফকে জানালো যে সে তার পুত্র
ইব্রাহিমের গুপ্তঘাতক। একথা শোনার পর ইউসুফ আগন্তুক হত্যাকারীকে ক্ষমা করে দিলেন এবং তারা আস্তাবলে একটি শক্তিশালী ঘোড়া উঠিয়ে রাজ্য থেকে দূর দেশ পাঠিয়ে দিলেন। এখানে প্রশ্ন আসতে পারে 1 নাম্বার, যেমন গুপ্ত কৃপা কি? গুপ্ত কৃপা হলো লুকানো তলোয়ার। এরপরে 2 নাম্বার প্রশ্ন, মাটির দখল খাঁটি জয় নয় বলতে কি বোঝানো হয়েছে? এখানে মাটির দখল খাঁটি নয়, এখানে কি বলতে বোঝানো হয়েছে? আমি উত্তরটা বলে দিচ্ছি। সম্রাট বাবর সবাইকে পরাজিত করে ভারতের মাটি দখল করলেও তিনি উপলব্ধি করেন মাটির দখল খাঁটি জয় নয়। মোগল সম্রাট বাবর মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা এবং বিজয়ী বেশে হিসাবে পরিচিত। তিনি প্রথমে পাঠান বাদশার ওদিকে পরে দিল্লির সাইড দখল করেন, কিন্তু তিনি মনে করেন যে মাটির দখল আসল না, কারণ যাদেরকে তিনি শাসন করবে তাদের মন অবশ্যই জয় করতে হবে আগে। এরপরে আমরা গ নাম্বার প্রশ্ন, যেটা 3 নাম্বারের, উদ্দীপকে প্রতীকের সাথে বাবরের মহত্ব কবিতায় যে চরিত্রটি মিল খুঁজে পাওয়া যায় তা আলোচনা করো। উদ্দীপকে প্রতীক একজন নিষ্ঠুর হত্যাকারী। একদিন ঘটনাক্রমে সে ইউসুফের কাছে আশ্রয় নেয় এবং নিজের পরিচয় ব্যক্ত করেন। সে ইউসুফকে জানায় সে তার পুত্র ইব্রাহিমের গুপ্তঘাতক। সঠিক পঠিত কবিতায় রাজপুত যুবক রণবীর চৌহান একজন ছদ্মবেশী ঘাতক ছিলেন। সে বাবরকে হত্যা করতে দিল্লির রাজপথে ঘুরতে ঘুরতে একদিন তিনি বাবরের আসল পরিচয় পেয়ে তার ভুল বুঝতে পেরে অকপটে স্বীকার করে তাকে হত্যা করতে আসছে এবং তাকে শাস্তি দেওয়ার কথা বাবরকে জানান। কিন্তু বাবর অনেক বড় মহানুভবতা পরিচয় দেন এবং তার ভুল বোঝার জন্য তাকে হত্যা না করে তার শরীররক্ষক হিসাবে তাকে তিনি নিয়োগ দেন সৈন্যবাহিনীতে। এরপরে সবার শেষে আমরা জানি 4 নাম্বারের অ্যান্সার, এটা উদ্দীপকের ইউসুফ যেন বাবরের মহত্ব কবিতার সম্রাট বাবরের যথার্থ প্রতিনিধি, এটা বিশ্লেষণ করো। এখানে আমরা অবশ্যই মনে করব যথার্থ প্রতিনিধি, কারণ মহানুভবতা বিষয় উদ্দীপকের ইউসুফ বাবরের মহত্ব কবিতায় সম্রাট বাবরের যথার্থ প্রতিনিধি। ক্ষমাশীলতা মহৎ ব্যক্তির অন্যতম চরিত্রভূষণ। মহৎ চরিত্রের ব্যক্তির অন্যের মঙ্গল ও কল্যাণ নিয়ে যেতে থাকে। পরের উপকারের মধ্যে তার সান্ত্বনা খুঁজে পায়। শক্তি সামর্থ্য থাকার পরেও তার চরম শত্রুকেও ক্ষমা করে দেন। উদ্দীপকের ইউসুফ একজন মহানুভব উদার দৃষ্টিভঙ্গির অধিকারী। তিনি দীর্ঘদিন পুত্র ইব্রাহিমের হত্যাকারীকে অনুসন্ধান করে আসছেন। এমনই মুহূর্তে একজন পথিক ইউসুফের কাছে আশ্রয় প্রার্থী হন। ঘটনাক্রমে ইউসুফ পুত্রের হত্যাকারক বলে স্বীকার করেন। একথা শোনার পর ইউসুফ পুত্র হত্যাকারীকে ক্ষমা করে দেন। একটি ঘোড়া উঠিয়ে তাকে দূর দেশে পাঠিয়ে দেন। বাবরের মহত্ব কবিতায় দেখা যায় রাজপুত যুবক হিংসার বশবর্তী সম্রাট বাবরকে হত্যা করতে দিল্লির পথে পথে ঘোরেন। কিন্তু একদিন সে দেখতে পান বাবর নিজের জীবন মায়া ত্যাগ করে একটি মেথরের শিশুকে পাগলা হাতির কবল থেকে রক্ষা করেন। সম্রাট বাবর মানবিক উদার যুবক রণবীর তার ভুল বুঝতে পেরে বাবরের কাছে ক্ষমা চায়। বাবর তাকে ক্ষমা করে দিয়ে নিজের দেহের